বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ নন্দলালপুর যাব বলে গাড়িতে উঠে বসলাম। আমাদের গাড়িখানা চলছে, কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব নারিশা ঘাট। তো এই নারিশা ঘাটে আমরা এসে পৌঁছে গেলাম। এই যে বাজারটি দেখছেন, সকালবেলা খুব কোলাহল থাকে এই বাজারে, অনেক কিছুই পাওয়া যায় চরের। তা আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম, ঘাটে যাব। তাই এরকম একটি বাজার পড়বে, সেই বাজারের ভিতর দিয়েই ঘাটে যেতে হয়। তো ঘাটে গিয়ে ওই যে সামনে দেখা যাচ্ছে যে সেটি পদ্মা নদী। ওই যে পদ্মা নদী দেখা যাচ্ছে, আমরা পদ্মা নদীর পাড়ে অলরেডি চলে গেলাম। সেখানে এমন একটি দৃশ্য দেখা যায়, এখন পানি ভরপুর কিন্তু রৌদ্র অনেক কড়া, তাই কুকুর কিন্তু পানিতে নেমে গেছে। এমন দৃশ্যগুলো ওখানে গেলে দেখা যায় বন্ধুরা। আর আমরা যেই পারে আছি সেটা হলো নারিশা, আর ওপারে হলো ফরিদপুর। তা আমাদের ট্রলারটি এসে পড়েছে, আমরা ট্রলারে ওঠার পালা এবার। ট্রলারে উঠব, ট্রলারে উঠে আমরা চলে যাব নন্দলালপুর। ওপারে জনপ্রতি 20 টাকা ভাড়া নেয়, 7 থেকে 8 মিনিট সময় লাগে। তো যথারীতি ঘাট থেকে আমাদের ট্রলারটি ছেড়ে গেল, আর এমন দৃশ্যগুলো দেখা যায় সেই নারিশা ঘাটের পাড়ে। এখন বর্ষা মৌসুম, চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগে। তা আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেই নন্দলালপুর চরে। আমরা ঘাটে এসে পড়েছি অলরেডি। সেই ঘাট থেকে এখন আমাদের নামার পালা, নেমে এক একজন এক এক দিকে চলে যাবে। বন্ধুরা, জানিয়ে রাখি, এই নারকেলবাড়িয়া ইউনিয়ন যে নন্দলালপুর, এখানে 8,000 পরিবার আছে, বিদ্যুতের ব্যবস্থা আছে। আপাতত বিদ্যুতের যেই তারটি আছে সেটি কেবলটি নষ্ট হয়ে গেছে, তাই বিদ্যুৎ পাওয়া যায় না। চারিদিকে দৃশ্যগুলো এমন সবুজে ভরা, খুব সুন্দর লাগলো। কেউ আবার ব্যস্ত সেই কৃষি খামার করার জন্য, আবার কেউ দোকানে আড্ডা দেওয়ার জন্য। তো এইগুলো দেখতে দেখতেই আমরা যে হাঁটা ধরবো, হেঁটে হেঁটে আমরা যেই খামারটিতে যাব সেটা আপনাদেরকে দেখাবো এবং কিছু কথা শোনাবো আপনাদেরকে। এই গ্রামের দৃশ্যগুলো এরকম যে চর একটি গ্রাম, খুব সুন্দর একটি জায়গা, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু ঘুরে আসতে পারেন। এখানে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি হাঁটছি, হেঁটে হেঁটে ওই যে খামারটি দেখা যাচ্ছে ওখানে সেই খামার আমি যাব, কথা বলবো, আপনাদেরকে শোনাবো। আলহামদুলিল্লাহ ভালো আছি। নন্দলালপুর চর, দুইটা কারণ। একটা হচ্ছে আমি যেহেতু মুসলিম, তো কোরআন হাদিস চর্চার সময় আমি দেখতে পেতাম যে প্রত্যেকটা নবী রাখাল ছিলেন। ম্যাক্সিমাম, বেশিরভাগ নবী কেউ উট চড়াইছেন, কেউ মেষ পালন করছেন, মানে তাদের অলমোস্ট কেউ ছাগল পালন করছেন, রাখালগিরি করতেই হয়েছে। তখন থেকেই আমার ভিতরে একটা রাখাল হওয়ার স্বপ্ন জাগতো, যে নবীরা রাখালগিরি করছে, আমি একটু রাখালগিরি করতে চাই। এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, সারা জীবন তো ঢাকার জীবনে ডাইনিং টেবিলে খাবার পাইছি আর খাইছি, কখনোই এই বোধটা জাগে নাই যে কোত্থেকে আসলো, কীভাবে আসলো। করোনার সময় আমার এই ভিতরে বোধটা আসলো যে এই যে কৃষি, এই যে ভাত চাল ধান, এই যে ভুট্টা গম, এই যে তরি তরকারি মাছ মাংস, এগুলা যে টেবিলে আসে, আসলে টাকা দিলে তো সব কিছু হয় না। কিভাবে আসে, কিভাবে তারা তৈরি করে, আমার এই বোধটা একটু প্র্যাকটিক্যালি নেওয়া দরকার। তো সেখান থেকেই আমি এই আগ্রহী হইলাম যে ঠিক আছে, যেহেতু আমি রাখালও হইতে চাই এবং কিছু ফসলও ফলাইতে চাই, দেখি এই খাতটা কেমন, এই কৃষিকাজটা যারা উৎপাদনের সাথে জড়িত তাদের জীবনটা কেমন। এখান থেকেই মূলত আমার এই কৃষিকাজে আসা। চরের সন্ধান আমি করোনার পরেই খুঁজতেছিলাম, একটা নির্মল প্রাকৃতিক পরিবেশ, যেখানে প্রকৃতিকে কাছ থেকে দেখা যাবে, উপভোগ করা যাবে এবং নির্মল আলো বাতাস পাওয়া যাবে। তো সেখান থেকেই খুঁজতে খুঁজতে, বিভিন্ন ইউটিউব দেখে দেখে, বিভিন্ন চরে অনুসন্ধান করতে করতে আমি অনেকগুলো চরে গেছি। পালের চরে গেছি, জাফরগঞ্জ চরে গেছি, তেওতর চরে গেছি, তারপর আপনার এই চরে আসছি, মানিকগঞ্জের আরও অনেকগুলো চরে গেছি। তো গিয়ে গিয়ে অভিজ্ঞতা অর্জন করছি, দেখছি, জানছি, শিখছি। এইভাবেই খুঁজতে খুঁজতে একসময় নন্দলালপুর চরে এসে স্থায়ী হয়ে গেলাম। এটা আমার আগের খামারি যিনি ছিলেন, তিনি করেছিলেন এই শেডটা। উনি শুধু গাড়ল ছিল ওনার এখানে, শুধু গাড়ল ছিল, কিন্তু ঘরটা গাড়ল বসবাসের জন্য উপযোগী না, বিধায় আমি এটাকে ভেঙে ফেলতেছি আর কি। নতুন করে করবো। গাড়ল রাখার বসবাসের উপযোগী একটা ঘর দরকার এখানে।
অত্যন্ত এনজয়ফুল একটা সেক্টর এটা। যাদের ভিতরে পশুপ্রেম আছে, প্রকৃতি প্রেম আছে, তারা এই জিনিসগুলো করে ভালো লাগবে। যেমন আপনি গাড়লের চেহারাটা অনেক মায়াবী হয়, দেখবেন খুব মায়াময়দের চোখ, মায়াময় চেহারা। তারপরে গরু, একটু সুন্দর দৃষ্টি নিয়ে যদি গরুর দিকে তাকান, দেখবেন গরুর চেহারার ভিতরে অনেক মায়া। কবুতর, এদের চেহারা অনেক মায়া অ্যাকচুয়ালি। তো যারা প্রকৃতি ভালোবাসে আর পশু পাখি ভালোবাসে, তাদের তো এই কৃষিকাজ বা এই পশু পাখি পালন অত্যন্ত আনন্দের একটা বিষয়। আমার বাসায় অনেক পেট আছে, অনেক অনেক কিছু আছে। বাসার সামনে রাস্তার কুকুর পালি বেশ কয়েকটা, জার্মান শেপার্ড আছে একটা। আমার এখানে অ্যাকচুয়ালি পরে আছে, আমি একটা কলার বাগান করব 5 বিঘার উপরে, যেহেতু 20 বিঘা জমি, এক সাইডে কলার বাগান। আর মাছ নিয়ে একটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে আমার, এখানে মাছ করা যায় কিনা, আর্টিফিশিয়াল পুকুরের চেষ্টা করতেছি আর কি। হয়তো আর্টিফিশিয়াল করবেন? জি, এটা একটা ভালো উদ্যোগ। আর এখানে প্রচন্ড তাপ, সেই তাপটা কি অনুভব করছে? অনুভব করছি। এখানে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত মরুভূমির মতো তাপ থাকে, এবং লু হাওয়া যেটাকে বলে, একদম কঠিন লু হাওয়ার মতো একটা হাওয়া হয়, যেটা মুখে লাগলে মনে হয় যেন মুখ পুড়ে যায়, চামড়া লাগলে মনে হয় চামড়া পুড়ে যায়, এরকম। তাই ঘুরতে ঘুরতে আপনার চরে আসা এবং এই গরু পালন, তারপরে গারল পালন, হাঁস পালন, পাশাপাশি দেখা যাচ্ছে একসময় আপনি যেহেতু পশুপ্রেমী মুরগিও উঠাবেন, আরো রাজহাঁস উঠাবেন, পাখিটা কি তোলার ইচ্ছা আছে টার্কি আগামীতে। উঠাবেন। জি আপাতত গোছাই নিলেন জিনিসটা, তাই না? জি, সময় লাগে তো একটা জিনিস, একটা প্রজেক্ট করা তো মুখ দিয়ে বললে আলিফ লালার মতো হয়ে যায় না আসলে। শ্রমিকের কি শ্রমিক সংকট আছে এখানে, স্থানীয় লোকজনের কিছু মানে শ্রমিক সংকট প্রকট। থাকে? হ্যাঁ, এবং বাইরে থেকে লোক এনে কাজ করাইতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটাও এই পরিবেশে এসে অনেকেই থাকতে চায় না ছেলেরা, কারণ Carrying এরকম খরচটা? মেইনল্যান্ড না, ক্যারিং খরচ অনেক হাই এখানে। আপনার ওই ঘাট থেকে নৌকায় তোলা, লেবার দিয়ে, সেখান থেকে আবার নৌকা থেকে ঘাটে তোলা, সেখান থেকে বিভিন্ন ছোট ছোট যান আছে এখানে, বা হেড ক্যারি করা লাগে অনেক সময়, মাথায় বহন করতে হয়। অথবা ওই ট্রলিমলি আছে, এখন তো বৃষ্টির সময় ট্রলি থাকে না, ওই বর্ষার কালে রাস্তাঘাটে পানি হয়ে গেলে ট্রলিমলি চলে না, আর তখন এই হেড ক্যারি করতে হয়। অন্য সময় শীত মৌসুমে বা বর্ষার আগে এখানে ওই ট্রলি থাকে, ট্রলিতে মাল আনা নেওয়া করা টোটাল যায়। জমি 20 বিঘা? 20 বিঘা। 20 বিঘা। কত বছরের জন্য নিয়েছেন? এটা আমার 10 বছর জন্য নেওয়া। 10 বছর? জি। এই 10 বছরের মধ্যে কি কোনো ভাড়া বাড়বে কমবে এরকম কোনো? না, এরকম কোনো ইয়ে নাই, ক্লোজ দেওয়া আছে ওখানে, Close 10 দেওয়া বছর আছে। সেম ভাড়ায়। রাতে এখানে দৃশ্যটা দেখতে হলে এখানে রাতে এসে থাকতে হবে, কারণ তো। প্রকৃতি অ্যাকচুয়ালি দিনের বেলায় বিরূপ প্রতিক্রিয়া দেখায়, হ্যাঁ। সন্ধ্যার পরে এখানের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। পরিবেশ যেমন নির্মল আকাশ, সুন্দর মৃদু বাতাস, শীতল হাওয়া, আকাশে তারা, কখনো মেঘের ভেলা, কখনো জ্যোৎস্না, আবার মাঝে মাঝে প্রকৃতির বিরূপ আচরণ যেটা আছে, হঠাৎ করে ঝড় বৃষ্টি, মেঘ, বিদ্যুৎ চমকানো, বাদল, বজ্র হাওয়া, নানান রকম, এগুলা খুব ভালোই লাগে আর কি, এনজয় করি এখানে। যে কথাটা আসলো জ্যোৎস্না, এই জ্যোৎস্না দেখেন না কত বছর? জ্যোৎস্না দেখি না ঢাকায় প্রায় 30 বছর, এখানে এসে দেখতেছি 1 বছর। এখন তো পাচ্ছেন? এখন পাচ্ছি। দেখছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই আবহাওয়াটা, অক্সিজেনটাও তো অনেক অনেক ভালো এখানে। স্বাস্থ্যকর। হ্যাঁ, অনেক স্বাস্থ্যকর। আপনি অসুস্থ একজন মানুষ যদি ওয়েদার চেঞ্জ করার জন্য এখানে এসে কিছুদিন থাকে, তার স্বাস্থ্য পুনরুদ্ধার হবে, এরকম একটা আবহাওয়া এখানে। আচ্ছা, এটা আমি আরো কয়েকজন উদ্যোক্তা, যেরকম আপনি তো একজন উদ্যোক্তা, তাদের কাছেও আমি চরে এই কথাটা শুনছি যে আগে আমি 5টা 7টা আইটেমের ওষুধ খেতাম, এখন আমি শুধু 2টা আইটেমের ওষুধ খাই। আসলে কি এটা? এটা সত্যি, হ্যাঁ এটা সত্যি, কারণ এখানে নির্মল অক্সিজেন এবং এই যে বিশুদ্ধ বাতাসটা, এটাই তো আমাদের শরীরের জন্য মেইন দরকার আসলে। এরপরে এখানের খাবার দাবারটাও ন্যাচারাল, যেমন ওই যে এখানকার শাকসবজি পাওয়া যায় যেগুলো, সেগুলো ন্যাচারাল, অত্যন্ত নতুন ন্যাচারাল। যারা করতে চায়, উদ্যোক্তা হতে চায়, তাদের আসলে কি করা উচিত চরে চরে আর কি? চরে এসে আমার আমার ধারণা যেটা, তারা কিছুদিন একটা খামারে চাকরি করা উচিত, আচ্ছা। বোঝার জন্য, দেখার জন্য, জানার জন্য, শেখার জন্য। অন্তত তারপরে 6 মাস 1 বছর, সে যত পয়সা আলাই হোক, কোথাও চাকরি করে 1টা বছর বা 6টা মাস যদি সে যদি একটা প্রফেশন পিরিয়ড কাটায়, দেন সে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এখানে কিভাবে কি করতে হবে। এই চরে আপনার দেখা মতে কি কি খামার হয়েছে? এখানে কলার বাগান আছে, আচ্ছা। এখানে মহিষের খামার আছে, গরুর খামার আছে, তারপরে আপনার হাঁসের খামার আছে, এগুলোই মেইন আর কি। সব এই 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 জিনিস, এর বাইরে আর তেমন কিছু নাই। যারা করছে এগুলোই করছে। পেয়ারা বাগান আছে, পেয়ারা বাগান আছে? হ্যাঁ পেয়ারা বাগান আছে, কুল বাগান আছে। এই খামারটা, শেষ প্রশ্ন করি আপনাকে, এই খামারটা কোন পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে?
এই খামারটা ইচ্ছাটা জি, এই খামারটা ফুলে ফলে শোভিত এবং সুন্দর সুন্দর একদম ভরপুর পশু দিয়া, নানান রকম দৃষ্টিনন্দন পশু দিয়া সাজানোর ইচ্ছা আছে আমার, যেন দেখতে ভালো লাগে, চোখ জুড়ানো যেটা বলে আর কি, এক কথায়। সম্পূর্ণ শেড যে তৈরি হবে সেটার কাজ আপনি চলমান চলমান, জি, চলমান চলমান, তারপরে বাকি গুলো জি জি উঠাবেন। জি। ঠিক আছে, আজ এ পর্যন্তই রাখলাম, বেশি কথা বললাম না, যেহেতু এই রোদ আপনার মাথার উপরে। আগামীতে যখন আপনি শেড সম্পূর্ণ তৈরি করবেন তখন এসে কথা বলবো আপনার সাথে। ভালো লাগলো কথা বলে, কারণ হলো কি চরে এসে এরকম সুন্দর ভাষায় আমি সহজে কথা শুনি নাই কারো কাছ থেকে, আপনার কাছ থেকে শুনলাম, ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে আসছেন ঢাকা থেকে। আসসালামু আলাইকুম।